হ্যালো স্টুডেন্টস, আমার আগের ভিডিও রেকর্ডিংটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তো যেখানে আমি বলতে বলতে স্টপ হয়ে গেছে রেকর্ডিংটা, আমি সেখান থেকেই আবার কন্টিনিউ করছি, তোমরা শুনতে থাকো। দেখো, আমরা লুইস বেসিসিটি নিয়ে কথা বলছিলাম, তাই তো? লুইস বেসিসিটি, তো যেটা বলছিলাম, দেখো, নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত প্রত্যেকটা হাইড্রাইড মানে ট্রাইহাইড্রাইডে লোন পেয়ার আছে। এই জন্য এদের আমরা একটা লুইস বেসিক নেচার নিয়ে কথা বলছিলাম। তো কি বলেছি যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, সেই লোন পেয়ার একটা 2s আর 2p, এই দুটো ভ্যালেন্স শেল দ্বারা সংকরায়িত হাইব্রিড অরবিটালে রয়েছে। sp3 হাইব্রিড অরবিটালে রয়েছে ফসফরাসের 3s, আর্সেনিকের 4s, অ্যান্টিমনির 5s এবং বিসমাথের ক্ষেত্রে 6s অরবিটালে এই লোন পেয়ারটা আছে। এবার এটা তো একটা sp3 হাইব্রিড অরবিটালে রয়েছে, আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো পিওর s অরবিটালে আছে, পিওর s অরবিটাল। বিসমাথের কথা যেটা আমি বলছিলাম প্রথমেই, যে বিসমাথের ইলেকট্রন দেওয়ার প্রবণতা তো নেই বললেই চলে। কেন? কারণ 6s অরবিটালে যে ইলেকট্রন জোড়টা রয়েছে, সেই জোড়টায় আমরা কি জানি, ইনার্ট পেয়ার এফেক্ট দেখা যায়। ইনার্ট পেয়ার এফেক্ট দেখা যায়, আর ইনার্ট পেয়ার এফেক্ট দেখা যাওয়ার জন্যই এই ইলেকট্রন জোড় স্বাভাবিক অবস্থায় কাউকে ডোনেশনের জন্য পাওয়া যাবে না, তাই না? ডোনেশন যদিও বা হয়, সেটা খুব এক্সট্রিম কন্ডিশানে, মানে খুব টেম্পারেচার বেশি দিয়ে বা কোনো রিয়াকশান কন্ডিশন কিছু অ্যাপ্লাই করে, তখন যদি ইলেকট্রন ডোনেশন হয়, তো সেইটা আমরা সেই ধরেই বা সেই ধারণা করেই আমরা কি বলছি, BiH3 যেটা, এর ক্ষারকত্ব সব থেকে কম। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, যে লোন পেয়ারটা রয়েছে, সে যতটা এরিয়াতে আছে বা যতটা আয়তনে রয়েছে, বাকি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্ব যেটা, সেই ঘনত্বটা তো আর বাড়ছে না, ওই জোড়বদ্ধ ইলেকট্রনটাই সবার উপরে রয়েছে। তবে সেই ইলেকট্রন জোড়টা যত আয়তনে আছে, সেই আয়তনটা বাড়ছে। কেন? কারণ অরবিটালের আকারগুলো গ্র্যাজুয়ালি বাড়ছে। তো আমরা এই ধারণা করতে পারি না যে ইলেকট্রন ঘনত্বটা, যেহেতু যতটা এরিয়াতে ইলেকট্রনটা রয়েছে, সেই এরিয়ার সাপেক্ষে ইলেকট্রন ঘনত্বের পরিমাণটা কমছে, তাই না? অরবিটালের আকার বাড়ছে, কিন্তু চার্জ তো সেই দুটোই, ইলেকট্রন তো দুটোই। ইলেকট্রন ধীরে ধীরে কি হচ্ছে, বড় জায়গা অকিউপাই করছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্বের পরিমাণটা কমছে। তোমরা এরকম পড়েছো না যে ক্যাটায়ন বা অ্যানায়ন, ধরো +1 চার্জ কোনো ক্যাটায়ন, ঠিক আছে, সেই +1 চার্জটা একটা ছোট ক্যাটায়নের ওপরে আছে বা একটা বড় ক্যাটায়নের ওপরে আছে। আমরা কি বলি, ছোট ক্যাটায়নের ওপরে ওই প্লাস চার্জটা বেশি ঘনত্ব সম্পন্ন, আর বড় আয়নের ওপরে ওই +1 চার্জটা কম ঘনত্ব সম্পন্ন, আধান ঘনত্বের বিচারে যেটা আমরা বলি। তাহলে ভাবো তোমরা যে একটা কম আধান ঘনত্ব বিশিষ্ট নমুনা, সে তার বিপরীত আধানধর্মী কোনো নমুনাকে আকর্ষণ কীরকম করবে? আকর্ষণ বেশি করবে না কম করবে? অবশ্যই কম করবে। আর বেশি আধান ঘনত্বযুক্ত নমুনা তার বিপরীত আধানধর্মী কোনো নমুনাকে তীব্রভাবে আকর্ষণ করবে। তো সেই ধারণাটাই তোমরা এখানে অ্যাপ্লাই করো। দেখো, নাইট্রোজেনের উপরে চার্জ ডেনসিটি বা ইলেকট্রন ডেনসিটি বেশি, তো সে যার ইলেকট্রন দরকার, মনে করো এরকম কোনো ইলেকট্রোফাইল আছে, ইলেকট্রোফাইল বা কোনো পজিটিভ চার্জ নমুনা আছে, তাকে যতটা তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করলে তবেই তো সেই ইলেকট্রন পেয়ারটা দিতে পারবে। এর কাছাকাছি আসলেই তো তবে তো সেই ইলেকট্রন পেয়ারটা দিতে পারবে, না হলে তো পারবে না। তো এই যতটা তীব্রভাবে একে আকর্ষণ করবে নিজের দিকে, ফসফরাস থেকে, আর্সেনিক থেকে, অ্যান্টিমনি থেকে বিসমাথ, এরা কি তত পরিমাণে আকর্ষণ করবে না সে আকর্ষণ প্রবণতাটা কমবে? অবশ্যই কমে যাবে। সেই কারণেই বলা হচ্ছে যে অ্যামোনিয়ার ইলেকট্রন দান করার প্রবণতা যতটা বেশি, সেই প্রবণতা অ্যামোনিয়া থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত কমে যাচ্ছে, যেহেতু আধান ঘনত্বটা কমে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, গ্রুপ বরাবর উপর থেকে নিচে লুইস বেসিসিটি
কমছে, ঠিক আছে? কারণ কেন্দ্রীয় পরমাণুর অরবিটালের আকারের সাপেক্ষে ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাচ্ছে। তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একবার রিপিট করছি যে কেন্দ্রীয় পরমাণুর অরবিটালের আকারের সাপেক্ষে ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাচ্ছে, অতএব লুইস ক্ষারকত্ব কমে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট। নেক্সট আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেই পয়েন্টটা হচ্ছে স্ফুটনাঙ্ক। বা বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, প্রথমে আমরা এর অর্ডারটা লিখি, তারপরে আলোচনা করছি। BiH3 greater than SbH3 greater than ammonia greater than ASH3 greater than PH3। ঠিক আছে, আচ্ছা আমি গ্রুপ বরাবর এদেরকে একবার লিখি ওপর থেকে নিচে, কারণ কিছু বলার আছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে এদের এই মলিকিউলগুলোর সাইজ কি হচ্ছে? সাইজ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো সাইজ বৃদ্ধি পেলে এদের মধ্যে, আচ্ছা সাইজ যেরকম বৃদ্ধি পাচ্ছে তেমনি কি হচ্ছে? মলিকিউলার ওয়েট বাড়ছে। মলিকিউলার ওয়েট বৃদ্ধি পাচ্ছে, কোনো সমস্যা নেই, মলিকিউলার ওয়েট বৃদ্ধি পাচ্ছে। তো এই দুটো কারণের জন্য কি এমন ঘটে যাচ্ছে, তো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, সাইজ বাড়ছে, মলিকিউলার ওয়েট বাড়ছে, সবই ঠিক আছে। বিশেষ করে এই দুটো কারণের জন্যই কিন্তু বয়েলিং পয়েন্টের এই অর্ডারটা ঘটে। তোমরা এর আগে পড়েছো যে আগে বিষয়টা পড়েছো যে মলিকিউলার ওয়েট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যৌগের বয়েলিং পয়েন্ট কিন্তু বৃদ্ধি পায়, এটা তো তোমরা পড়েইছো। তো সেই ঘটনাটা ঠিক আছে, আমি মানছি মলিকিউলার ওয়েট বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বিসমাথ হাইড্রাইড মানে বিসমুথাইন, স্টিবাইন, তারপরে আরসাইন, তারপরে ফসফিন, আর লাস্টে অ্যামোনিয়া হওয়ার কথা ছিল, কিন্তু অ্যামোনিয়াটা মাঝখানে ঢুকে গেল কেন? ঠিক আছে, সেইটা একটা জানার বিষয়। এইটা একটা প্রশ্ন যে মলিকিউলার ওয়েট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বয়েলিং পয়েন্ট বাড়ছে, সেটা আমি মানছি, কিন্তু অ্যামোনিয়াটা মাঝখানে ঢুকলো কেন? এটা আমরা আলোচনা করব। সেকেন্ড পয়েন্ট, মলিকিউলার ওয়েট বৃদ্ধি পেলেই বয়েলিং পয়েন্টটা কেন বৃদ্ধি পাচ্ছে, বা সাইজ বৃদ্ধি পেলেই কেন বয়েলিং পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে? তো তার আগে জানতে হবে যে এদের এই সাইজ বৃদ্ধির সাথে কি এমন ঘটনা ঘটছে যার জন্য বয়েলিং পয়েন্টের এই ক্রমটা আমরা দেখতে পাচ্ছি। তো সাইজ বৃদ্ধির সাথে সাথে এদের জেনে রাখবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণী বল কাজ করে। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার এই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তো বিভিন্ন রকম আছে, তার মধ্যে কোন ধরনের ফোর্স কাজ করে? ফোর্সটা হচ্ছে লন্ডন ফোর্স।
মূলত লন্ডন ফোর্স। এবার এই বিষয়গুলো নিয়ে তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়েছো। তো দেখো এই বিসমুথাইন যেটা রয়েছে, বিসমুথাইন, স্টিবাইন, এদের কিন্তু এরা মূলত নন পোলার যৌগ। আর নন পোলার কেন? কারণ আমি একদম শুরুতেই বলেছিলাম ভিডিওতে যে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান যা, সেই তড়িৎ ঋণাত্মকতার মানের সঙ্গে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের খুব একটা পার্থক্য কিন্তু থাকে না। যতটা নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিন্তু ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত আরও কমে যায় বা প্রায় কাছাকাছি চলে আসে। হাইড্রোজেন এবং বিসমাথের তড়িৎ ঋণাত্মকতার মান প্রায় কাছাকাছি চলে আসে। তো যদি কাছাকাছি চলে আসে তাহলে এই যৌগগুলো কীরকম হয়ে যাবে? নন পোলার, ঠিক না? কারণ তোমরা জানো যে যখন সমযোজী যৌগ কিভাবে তৈরি হয়, দুটো অ্যাটম বা দুটো পরমাণু যাদের তড়িৎ ঋণাত্মকতা প্রায় কাছাকাছি তারাই তো সমযোজী যৌগ তৈরি করে। আর এখানে যদি তড়িৎ ঋণাত্মকতার মান প্রায় কাছাকাছি হয়ে যায় তাহলে সেই সমযোজী যৌগগুলো কী প্রকৃতির হয়ে যাবে? নন পোলার প্রকৃতির। আর নন পোলার প্রকৃতির যৌগ হলেই তারা যে পরস্পরের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে সেটা কোন ফোর্সের দ্বারা? সেটা হলো ভ্যান ডার ওয়াল ফোর্সের মধ্যে একটা বিশেষ উদাহরণ, যেটাকে আমরা বলি লন্ডন ফোর্স বা ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, ঠিক? আর সেই ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশনটা সাইজ বৃদ্ধির সাথে সাথে কি হয়? বৃদ্ধি পায়। তো সেই কারণে যেহেতু বিসমুথাইনের এই লন্ডন ফোর্সের মান বেশি, বিসমুথাইনের লন্ডন ফোর্সের মান বেশি হওয়ার কারণে এবং সাইজ বেশি হচ্ছে বলেই ফোর্সটা বেশি, সেই কারণে এদের সংযোজিত হয়ে থাকার প্রবণতা বেশি হয়। এবার সেই সংযোজিত হয়ে থাকা প্রবণতা বিসমুথাইন থেকে স্টিবাইন, আরসাইন, ফসফিন ধীরে ধীরে কমছে। কেন কমছে? কারণ এদের আকার ছোট হচ্ছে। আকার ছোট হলে কি হবে? ইনডিউস ডাইপোল তৈরি হওয়ার প্রবণতা কমে যাবে। আর যত ডাইপোল তৈরি কম হবে তত অ্যাসোসিয়েশন কম হবে। তো সেই কারণে এই অর্ডারটা এরকম যাচ্ছে। এবারে তোমরা বলবে ঠিক আছে, সে তো আমরা বুঝলাম, তাহলে তো বিসমুথাইনের পরে স্টিবাইন, ঠিক আছে, স্টিবাইনের পরে তাহলে আরসাইন হতো, আরসাইনের পরে ফসফিন হতো, অ্যান্ড লাস্টে গিয়ে অ্যামোনিয়া হতো। তাহলে অ্যামোনিয়া কেন মাঝখানে ঢুকলো? তো অ্যামোনিয়ার ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটছে যে কিনা এদের দুজনের আগে আসতে বাধ্য করছে, বা এদের দুজনের বয়লিং পয়েন্টের থেকে বয়লিং পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি দেখা যায়? তো আমি এক্ষেত্রে কেন অর্ডারটা এরকম হলো বা বিসমুথাইনের ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা কেন বেশি হলো সেই পয়েন্টগুলো আগে লিখি। একটা তো আমি এখানে লিখলাম, আচ্ছা এই দুটো পয়েন্টই, হ্যাঁ এটা তো লেখাই আছে। তো একটা তো ভ্যান ডার ওয়াল ফোর্সের জন্য কি হচ্ছে, ওই সংযোজন মাত্রাটা বাড়ছে, ওটা একটু লিখে নাও। লন্ডন ফোর্সের জন্য লন্ডন ফোর্সের জন্য সংযোজন মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে বয়লিং পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে। এটাই বিসমুথাইন, স্টিবাইন এদের ক্ষেত্রে আমি বললাম। আর এদের ক্ষেত্রে যেহেতু আকার ছোট, সংযোজন মাত্রা কমছে, তাই স্ফুটনাঙ্ক কমছে, সেটা নর্মালি এই কারণের জন্য। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা পয়েন্ট আমি যেটা বললাম, মোলার মাস বাড়ছে। তো যে যৌগের মোলার মাস বেশি হয় তার বয়লিং পয়েন্ট খুব স্বাভাবিকভাবেই বেশি হয়। বয়লিং পয়েন্ট মানে কি? বয়লিং পয়েন্ট মানে হচ্ছে একটা যৌগ কি হবে, যে অবস্থায় আছে সেখান থেকে তরল হবে, আর যদি তরল থাকে তো সেখান তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় যাবে। স্ফুটনাঙ্ক হচ্ছে কি? স্ফুটনাঙ্ক কোনো একটা যৌগ যদি কঠিন থাকে সেখান থেকে তরল হয়ে তরল থেকে বাষ্পে যাবে, আর যদি কোনো যৌগ প্রাথমিক অবস্থাতেই তরল থাকে সেখান থেকে বাষ্পে যাবে। মোট কথা হচ্ছে বাষ্পীভূত হওয়ার জন্য যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাই হলো স্ফুটনাঙ্ক।
এবারে তুমি ভাবো বিসমুথাইন লিকুইড হলো, ধরো যে অবস্থায় ছিল সেখান থেকে লিকুইড ফেজে এলো, আসার পর সে বাষ্পে যাবে। এবারে তোমরা ভাবো যদি কোনো যৌগের মোলার মাস বেশি হয়, মাস বেশি হলে তার ভেলোসিটি বা তার গতিবেগ কি বেশি হবে? মাসের সঙ্গে ভেলোসিটি তো ইনভার্সলি প্রপোর্শনাল। তো অবভিয়াসলি বিসমুথাইনের মোলার মাস বেশি হওয়ার জন্য এর গতিশীলতা কম বা গতিবেগ কম। তো গতিবেগটাকে বাড়াতে গেলে কি করতে হবে? বাইরে থেকে আরও হিট সাপ্লাই করতে হবে বা টেম্পারেচার বাড়াতে হবে, যাতে হিট অ্যাবজর্পশনটা বিসমুথাইনের ক্ষেত্রে বেশি হয়। টেম্পারেচার বাড়িয়ে তার গতিশীলতাটাকে বা গতিবেগটাকে বাড়ানো হচ্ছে। কিন্তু দেখো বিসমুথাইন থেকে ফসফিন অবধি যদি দেখো, অ্যামোনিয়াটা বাদ দাও, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা আলাদা ঘটনা হবে, অ্যামোনিয়া বাদ দাও, বিসমুথাইন থেকে ফসফিন পর্যন্ত যদি দেখো মোলার মাস কমছে, তাহলে এদের ক্ষেত্রে কম এনার্জি দিলে এরা কি হবে? ভেপারাইজ হয়ে যাবে। অতএব আমরা কি বলতে পারি? মোলার মাস যেহেতু বেশি হচ্ছে, সেটাও একটা অ্যাডিশনাল ফ্যাক্টর। এই অ্যাসোসিয়েশনের সাথে সাথে ওই মোলার মাসটাও একটা অ্যাডিশনাল ফ্যাক্টর কি এই বয়লিং পয়েন্টটা বেশি হওয়ার পেছনে। ক্লিয়ার? তাহলে এবার অ্যামোনিয়াতে কি ঘটছে দেখা যাক। সো অ্যামোনিয়ায় যেহেতু আমি বললাম নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার একটা বিশেষ পার্থক্য আছে, তাই এখানে যে বন্ধনগুলো, সেই বন্ধনগুলো সব পোলার বন্ধন, ধ্রুবীয় বন্ধন। এই ধ্রুবীয় বন্ধন হওয়ার কারণেই, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে পোলার আর নন পোলারের কথা যখন আসছে তখন ডাইপোল মোমেন্টেরও একটা ঘটনা হবে। তো ডাইপোল মোমেন্টটা আমি এরপরে বলছি, আগে এটা শুনে নাও। তো এই যৌগটা হচ্ছে একটা পোলার যৌগ, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে পোলারিটি নেই বললেই চলে, সেই কারণেই লন্ডন ফোর্স কাজ করছে। তো পোলার যৌগ হওয়ার ফলে এদের মধ্যে কি ধরনের ফোর্স কাজ করবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স তো অবশ্যই, ভ্যান ডার ওয়াল ফোর্সের মধ্যে ডাইপোল ফোর্স কাজ করবে, যারা কি না অ্যামোনিয়ার মলিকিউলগুলোকে পরস্পর সংযোজিত করে রাখতে পারবে। রাইট? এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, অ্যামোনিয়া যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন পরমাণু ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ধন তৈরি করতে সক্ষম, যার ফলে এই অ্যাসোসিয়েশনের প্রবণতাটা আরও বাড়ছে। দেখো এর মোলার মাস কিন্তু বেশি নয়, কিন্তু ওই দুটো কারণের জন্য, কি একটা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ধন, আর দুই হচ্ছে ডাইপোল ইন্টারঅ্যাকশন। এই দুটো কারণের জন্য ফসফিন আর্সিন এই দুটোর থেকেও এর বয়লিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? মোলার মাস বেশি নয়, কিন্তু তাও এর বয়লিং পয়েন্ট বেশি কেন? ওই দুটো কারণ, হাইড্রোজেন বন্ডিং আর ডাইপোল ইন্টারঅ্যাকশন, বা বলতে পারো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে লিখে নেওয়া যাক। দেখো অ্যাকচুয়ালি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি মানে বলতে পারো ইনফরমেটিভ, প্রচুর ইনফরমেশন মনে রাখতে হয়, প্রচুর লিখতে হয়। সো এইগুলোকে না মানে একটু থিওরিটিক্যাল, কারণ এখানে তুমি কোনো শুধু রিয়াকশান লিখে পারবে না, তোমাকে সেই জিনিসগুলোকে জাস্টিফাই করাতে হবে স্টেটমেন্ট ইউজ করে বা কিছু রিজন দিয়ে। সো এখানে তোমাদেরকে প্রচুর জিনিস মনেও রাখতে হবে। তো এখানে 1 নম্বর হলো ইন্টারমলিকিউলার H বন্ডিং, আর 2 নম্বর হচ্ছে ডাইপোল ইন্টারঅ্যাকশন। ঠিক আছে? এই দুটো কারণের জন্য বয়লিং পয়েন্টের আমরা ওভারঅল এরকম অর্ডার দেখতে পাই। রাইট? তাহলে চলো এবারে নেক্সট পয়েন্ট দেখা যাক কি আছে। হ্যাঁ, ডাইপোল মোমেন্টের যে কথাটা বলছিলাম সেটা একটু বলে দিই। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। তো অর্ডারটা হচ্ছে এরকম: অ্যামোনিয়া, তারপরে PH3, তারপরে ASH3, দেন SBH3, তারপরে হচ্ছে BiH3,
খুব সিম্পল, এখানে নাইট্রোজেন আর নাইট্রোজেন থেকে ফসফরাসে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মানে আমি যেটা বলতে চাইছি, এই যে পরমাণুগুলো আছে এদের হাইড্রোজেনের সঙ্গে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা হাইড্রোজেনের সঙ্গে বাকি যারা রয়েছে এদের সঙ্গে অনেকটা কম। মানে নাইট্রোজেন থেকে আমি যখন ফসফরাসের যৌগে যাচ্ছি তখন তড়িৎ ঋণাত্মকতার একটা বিশেষ পার্থক্য দেখা যাচ্ছে। আবার বলছি, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি। আর ফসফরাস থেকে যখন অ্যান্টিমনিতে যাচ্ছি, বিসমাথে যাচ্ছি, তখন তাদের সাথে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কম। তাহলে এরকমভাবে লেখো। এই বিষয়টা আমি যেরকম দেখাচ্ছিলাম সেই বিষয়টা দেখালে হয়তো তোমাদের কনফিউশন হতো, তো আমি এটাই বলছি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হাইড্রোজেনের সাথে কমছে। হাইড্রোজেনের সাথে কমলে বন্ড পোলারিটি কমছে। আর বন্ড পোলারিটি কমছে মানে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হওয়ার প্রবণতাও কমছে। বন্ড পোলারিটি কমে গেলে ডেল প্লাস বা ডেল মাইনাস তৈরি কম হবে, তাই ডাইপোল মোমেন্ট কম হবে। কমছে। ঠিক আছে, সমস্যা নেই। চলো নেক্সট আর লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার, সেটা হচ্ছে গলনাঙ্ক। বা মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তো মেল্টিং পয়েন্টের অর্ডারটা কীরকম? মেল্টিং পয়েন্টের অর্ডারটা এখানেই মজা আছে, ট্র্যাজিক। কি অর্ডারটা হচ্ছে এরকম। ওকে, তো এইটা হচ্ছে অর্ডার। এখন তোমরা বলবে যে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটা অর্ডার দেখলাম, আবার গলনাঙ্কের ক্ষেত্রে অর্ডারটা এরকম কেন? দেখো বাকিটা কিন্তু আগের মতোই হচ্ছে, মানে বিসমুথাইন, তারপরে স্টিবাইন, আরসাইন, ফসফিন এরকম যাচ্ছে, কিন্তু এখানে আবার অ্যামোনিয়া আগে চলে এসেছে। তো কেন এরকম হলো? সো তোমাদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা বুঝতে হবে। তোমাদের মধ্যে অনেকেরই এই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বিষয়টা আলাদা হলেও অনেকে ভাবে যে দুটো অর্ডার একই হওয়ার কথা, কারণ একটা বস্তু গলিত হলেই তো তবে তো সে স্ফুটনাঙ্কে যাবে, গলিত না হলে সে স্ফুটনাঙ্কে কী করে যাবে? তো যে আগে গলিত হয়ে যাচ্ছে তার স্ফুটনাঙ্কটাই বেশি হওয়ার, মানে স্ফুটনাঙ্কটা কম হবে। যে আগে গলিত হয়ে যাচ্ছে তার স্ফুটনাঙ্কটাও সেই রকমভাবে কমের দিকেই থাকবে, আর যে দেরিতে গলিত হচ্ছে তার স্ফুটনাঙ্কটাও বেশি হবে। এরকম একটা আইডিয়া থাকে। তবে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো, গলনাঙ্ক মানে হচ্ছে, আমি তোমাদের একটা সলিড বস্তুর সাপেক্ষে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে গলনাঙ্ক বিষয়টা কী। সলিড সাবস্টেন্সে বা সলিড বস্তুতে কণাগুলো পরস্পরের সঙ্গে সংবদ্ধ অবস্থায় থাকে এবং তাদের মধ্যে একটা আকর্ষণী প্রভাব কাজ করে। ঠিক আছে, সেটা আয়নীয় যৌগ হতে পারে বা এমনি কোনো মলিকিউলার সলিড হতে পারে। তো
যাই হোক, তো কণাগুলোর মধ্যে একটা পারস্পরিক আকর্ষণী বলের দ্বারা কণাগুলো পরস্পরের সঙ্গে সুসংবদ্ধ থাকে। এবারে ওই যৌগটাকে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করতে করতে এমন একটা সার্টেন টেম্পারেচারে ওই কণাগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণী প্রভাব সেইটা বিচ্ছিন্ন হয়ে যাবে বা সেটা বিলুপ্ত হয়ে যাবে। ঠিক যে উষ্ণতায় বিলুপ্ত হয়ে গেলে কি হবে, কণাগুলো পরস্পর থেকে সেপারেট হয়ে গেল, এখন আর ওই কণাগুলোর মধ্যে পারস্পরিক কোনো প্রভাব থাকছে না। ঠিক যে উষ্ণতায় ওই ঘটনাটা হবে, অর্থাৎ পারস্পরিক যে বন্ডিং ইন্টারাকশন যেটা বা আকর্ষণী প্রভাব যেটা, সেটা বিলুপ্ত হয়ে যাবে, সেই উষ্ণতাটাই হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক মানে এটা নয় যে তারা বাষ্পীয় অবস্থায় চলে গেছে, সেটা নয়। গলনাঙ্ক মানে হচ্ছে কণাগুলো পরস্পরের সঙ্গে যে সংযোজিত অবস্থায় ছিল সেই সংযোজনটা ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে কণাগুলো এখন আলাদা আলাদা আছে। বোঝাতে পারলাম? তাহলে এই রকম অর্ডার হওয়ার পেছনে কারণ কি? এরকম অর্ডার হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে অ্যামোনিয়ায় আমরা জাস্ট আগে কি দেখলাম, এইচ বন্ডিং আছে, নাম্বার এ এইচ বন্ডিং, নাম্বার বি ডাইপোল ফোর্স বা ইন্টারাকশন যাই বল। আর এদের ক্ষেত্রে শুধুমাত্র কি আছে, এদের ক্ষেত্রে আছে লন্ডন ফোর্স। এখানে এই দুটো ফোর্সের জন্য এরা পরস্পর সংযোজিত আছে, সংযোজন হওয়ার কারণ, সংযোজন বলবো না, সংযোজিত হওয়ার কারণ অ্যামোনিয়ার ক্ষেত্রে এই দুটো কারণ, আর বাকিদের ক্ষেত্রে এই লন্ডন ফোর্স। এখানে মলিকুলার ওয়েট কিন্তু কোনো কাজ করবে না, কারণ মলিকুলার ওয়েটটা কি একটা ভৌত অবস্থা থেকে আরেকটা ভৌত অবস্থায় যাচ্ছে, তখন একটা গতিশীলতার ব্যাপার আছে, সেই কারণে মলিকুলার ওয়েটটা ওখানে বলেছিলাম। কিন্তু এখানে তো গতিশীলতার কিছু নেই, এখানে কি বলছি, কণাগুলো যে অবস্থায় রয়েছে তাদের পারস্পরিক আকর্ষণ বলটা বিচ্ছিন্ন হচ্ছে, রাইট? সো এই জন্য বা পরস্পর কোন আকর্ষণে বল কাজ করছে, লন্ডন ফোর্স, সেই কারণে এখানে এই দুটো ফোর্সের কথা বলা হয়েছে যার দ্বারা এরা সংযোজিত আছে। এবারে তোমরাই বলো, লন্ডন ফোর্সের মান বেশি নাকি ডাইপোল ফোর্সের মান বেশি? ডাইপোল মানে তো এখানে অলরেডি ডেল প্লাস ডেল মাইনাস এরকম আছে, এরা পোলার মলিকিউল, কিন্তু এরা তো বিশেষ করে নন পোলার, এদের আগে ডাইপোল তৈরি হতে হবে, তারপরে গিয়ে এরা সংযোজিত হচ্ছে। তো তোমরা ক্লাস 11-এ এই ফোর্স নিয়ে পড়েছো, তোমরা নিশ্চয়ই জানো যে লন্ডন ফোর্সের মান ডাইপোল ফোর্সের মানের থেকে কম হয়, ঠিক না? ডাইপোল force is greater than London force. তাহলে এখানে অ্যামোনিয়াগুলো অনেক দৃঢ়ভাবে সংবদ্ধ থাকে, দৃঢ় সংবদ্ধ থাকে, আবার হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে এত কিছু ফোর্সের দ্বারা এরা যেহেতু সংযোজিত হয়ে আছে, তাদের মধ্যেকার আকর্ষণীয় বলকে বিচ্ছিন্ন করতে বা আকর্ষণীয় বলকে বিলুপ্ত করতে প্রচুর পরিমাণ শক্তি প্রয়োগের দরকার হয়। তাই অ্যামোনিয়ার গলনাঙ্কের মান এদের থেকে সবচেয়ে বেশি। আর বাকি যারা রয়েছে, বাকি দেখো, এর ক্ষেত্রে আকার যেহেতু বড় তাই লন্ডন ফোর্সের মানটা বেশি, আর আকার যেহেতু ফসফিন পর্যন্ত ছোট হচ্ছে তাই লন্ডন ফোর্সের মান কম, অর্থাৎ সংযোজন কম হবে। তাই বিচ্ছিন্ন করতে, তাদের অণুগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে কম পরিমাণ তাপশক্তি প্রয়োগেই সেই ঘটনা আমরা করতে পারবো। তাই জন্য মেল্টিং পয়েন্টের ব্যাপারটা বা গলনাঙ্কের ব্যাপারটা বিসমুথাইন থেকে ফসফিন পর্যন্ত আবার কমে যাচ্ছে, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হবে। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে, এই বিষয়টাও আশা করি তোমরা বুঝতে পেরেছো যা যা আমি এখানে বললাম। সো এই ছিল আমাদের গ্রুপ 15 ট্রাইহাইড্রাইড সংক্রান্ত আলোচনা, বিশেষ করে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমরা কথা বললাম, আর দু একটা প্রিপারেশনও দেখিয়েছি যে কীভাবে তৈরি করা হয়। সো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো, এখানে যা যা ইনফরমেশানস আমি দিয়েছি বা এর আগের ভিডিওতেও আমি যেগুলো দিয়েছি, সেই ইনফরমেশানগুলো যদি তোমরা কালেকটিভলি খুব থরলি পড়াশোনা করতে পারো,
তাহলে তোমাদের স্কুল লেভেল কেন, তোমরা যে কোনো কম্পিটিটিভে এই বিষয় সংক্রান্ত যদি কিছু কোয়েশ্চেন্স খুব সহজেই তোমরা সেগুলো ক্লিয়ার করতে পারবে। তাহলে এই ভিডিওটা দেখে যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা পারলে শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। সো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন তোমাদের সাথে কথা হবে, দেখাও হবে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার।